Okay, Assalamu alaikum everyone. Today we are starting chapter 4. This is the, chapter 5, right? This one is chapter 5 and this is the second chapter in your final exam. So this chapter name is Risks and Return. এই চ্যাপ্টারটা মিডে হওয়ার কথা ছিল, পরে আর মিডে অ্যাড করা হয়নি, ফাইনালি পরে এটা আমি ফাইনাল সিলেবাসের সাথে অ্যাড করে দিয়েছি। What do you mean by risk? আচ্ছা, before risks, what do you mean by return? What? Getting something back. From where? From investment in business or something back. না, রিটার্ন আমরা যেহেতু অর্গানাইজেশন পারপাসে কথা বলছি, সো তোমাকে হচ্ছে ওই ইয়েতেই getting my investment or outcome from back. Getting your investment outcome. Okay. Then what is risk? Possibility of failure. Possibility of failure, as future is always uncertain. I repeat the thing. Return হচ্ছে when you are investing somewhere, the output you actually get back or the result you actually get back from that investment. This is called return. And risks, which is always uncertain. The uncertainty are arise for the future. Clear about the term risk and return? Okay. হ্যাঁ বলেন। হ্যাঁ শিওর পারো, অসুবিধা নেই, বাট ফোন রিসিভ করা যাবে না, অন্য কিছু করতে পারবেন না। কেউ মেসেজ দিলে রিপ্লাই করেন, বাট হচ্ছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। ওকে, রিলেশনশিপ বিটুইন রিস্ক অ্যান্ড রিটার্ন, ডিরেক্টলি রিলেশনশিপ বিটুইন রিস্ক অ্যান্ড রিটার্ন। There are two types of relationship. একটা হচ্ছে high risk high return, আর একটা হচ্ছে low risk low return. According to these types of relationship, if investor will take more risk, it will get more reward. So he invested million in means the risk of loss is $1 million. High risk high return. আমার যত বেশি ইনভেস্টমেন্ট তত বেশি রিস্ক, আমার তত বেশি রিটার্ন। On the contrast, আমরা যত কম রিস্ক তত কম হচ্ছে আমার রিটার্ন, লো রিস্ক লো রিটার্ন। আমি যত অল্প ইনভেস্টমেন্ট করব তার এগেনস্টে তো আমাকে অনেক বেশি লাভ দিবে না, তার এগেনস্টে আমার প্রপোর্শনটাও স্মলই হবে। সো হাই রিস্ক হাই রিটার্ন অ্যান্ড লো রিস্ক লো রিটার্ন। আই রিপিট, হাই রিস্ক হাই রিটার্ন, আমার ইনভেস্টমেন্ট যত বেশি আমার রিটার্ন, আমার রিস্ক তত বেশি আমার রিটার্নও তত বেশি। আর আমার ইনভেস্টমেন্ট যত কম আমার রিস্ক তত কম আমার রিটার্নও তত কম। ক্লিয়ার দ্য টার্ম? দিস পার্ট ইজ ইম্পর্ট্যান্ট ফর ইউর ফাইনাল এক্সাম, সো মার্ক ইট। দেন নেগেটিভ রিলেশনশিপ বিটুইন রিস্ক অ্যান্ড রিটার্ন, হাই রিস্ক লো রিটার্ন। হাই রিস্ক লো রিটার্ন কখন হয় বলতে পারবেন? যখন যদি আমি এটা মানে ট্রেজারি বিল হিসেবে एग्जांपल দিই, ধরেন আমি একটা কান্ট্রি, আমি শ্রীলঙ্কা 500 টাকা ট্রেজারি বিল কিনলাম, আমি জানতাম না তখন যে কান্ট্রির অবস্থা খারাপ হয়ে যাবে। তো যখন অবস্থা খারাপ হয়ে গেছে তখন রিটার্নটা নাও আসতে পারে, তখন কম আসে। ইয়েস, তখন আমার আউটপুটটা কম আসতে পারে। আমি তো অনেক ইনভেস্টমেন্ট করে রাখছি, কিন্তু আমি তো জানি না আসলে আমার রিটার্নটা কতটুকু আসবে। সো ইন থিওরি, sometimes investor increase investment amount for getting high return, but with increasing risks he faces low return because it is nature of that project. There is no benefit to increase investment in such a project. Like একটু আগে এরিক যে এক্সাম্পলটা দিয়েছে সেটাকেই আমি রিপিট করি, যে আমি শ্রীলঙ্কাতে ইনভেস্ট করেছি কারণ আমি ভেবেছি আরে ওখানকার কন্ডিশন তো খুব ভালো, ওখানকার অবস্থা ভালো, ট্যুরিস্ট স্পটগুলি ভালো, প্রচুর ভিজিটার যাচ্ছে। সো আমি ওখানে যে কোনো একটা নতুন করে বিজনেস স্টার্ট করেছি। সাডেনলি কি হলো, কোভিড চলে আসছে। কোভিডের কারণে কি হচ্ছে, ট্যুরিস্ট যেতে পারছিল না। শ্রীলঙ্কার সব থেকে বড় অ্যামাউন্টটাই আসে হচ্ছে ট্যুরিস্ট থেকে, রাইট? সো তখন কি হলো, এই ইনভেস্টমেন্ট আমার কোনো রিটার্ন ব্যাক হয়ে আসলো না। সো দিস ইজ আ রিস্ক। অ্যান্ড যে কোনো ইনভেস্টমেন্টেই ইটস আ ন্যাচার যে এটাকে রিস্ক প্রফিটও হতে পারে, এটা লসও হতে পারে।
আর আমরা যখন বলি লো রিস্ক হাই রিটার্ন, দেয়ার আর সাম প্রজেক্ট ইফ ইউ ইনভেস্ট লো অ্যামাউন্ট ইউ ক্যান হাই রিটার্ন। এক্স্যাক্টলি, এটা সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে শেয়ার মার্কেট, সাডেনলি বুস্ট আপ করে অ্যামাউন্টটা। হ্যাঁ, ইয়েস, ওদের শেয়ার মার্কেটটা বেড়ে গেছে। বা এই যে কোভিডের সময় সাডেনলি হ্যান্ড স্যানিটাইজার কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, তার যে অন্য কেউ এটা অ্যাভেল করতে পারছিল না, সব জায়গায় পাওয়া যাচ্ছিল না। যে কোনো মেডিকেল ইকুইপমেন্ট যেগুলো আমাদের খুব নেসেসারি ছিল, সেই ইকুইপমেন্টগুলোকে আমরা খুব হাই প্রাইসে পারচেস করতে হচ্ছিল। দ্যাট মিনস সাডেন একটা নিড রেইজ হওয়া। ক্লিয়ার এই পার্টটা? দিস ওয়ান ইজ ইজি, মোটামুটি নিজের মতো করেই লিখতে পারবেন। The difference between risk and uncertainty. First thing, risk is present where future events occur with measurable probability. And uncertainty, it is present when the likelihood of future events is indefined or incalculable. আমরা রিস্ক কখন বলি? কিছুটা আমরা প্রেডিক্ট করতে পারতেছি যে এখানে আমার একটা লস হতে পারে, আবার লাভও হতে পারে, একটা আনসার্টেনিটি। আর আমরা যখন আনসার্টেনিটি টার্মটাতে চলে যাই, হুইচ ইজ কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল, যে আমাদের আসলে সিচুয়েশনটা কি হবে বা আমার আউটপুটটা কি হতে পারে। মেজার, ইট ইজ মেজার বাই স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট। আমরা রিস্কটাকে কি করে মেজার করতে পারি? প্রিভিয়াস ডাটা থেকে মেজার করতে পারি না, যে আমার প্রিভিয়াসলি হয়তো ফোরকাস্টিংয়ে এত পরিমাণ লস হয়েছে, তার মানে আমার এবারও লস হতে পারে, আবার নাও হতে পারে। আর আমরা আনসার্টেনিটি মেজার করার কোনো ওয়ে আছে? এই যে কোভিড আসবে আমরা জানতাম না তো। সো এগুলো হচ্ছে আনসার্টেন। ইয়েস, ইটস সাডেনলি। বাবা আপনি সামনে চলে আসেন। হ্যাঁ, আপনি সামনে চলে আসেন। আমার চোখ ওই পর্যন্ত যাচ্ছে না, কষ্ট হচ্ছে, আপনি সামনে চলে আসেন। বসেন, সামনে বসেন। আমার কষ্ট হচ্ছে এত দূরে পিছনে তাকাইতে। সো আমরা যখন রিস্ক বলতেছি, রিস্ক হচ্ছে যেটা আমি জানি হতে পারে। আমি একটা ইনভেস্টমেন্ট করছি, আমি একটা বিজনেস স্টার্ট করেছি, এটাতে প্রফিটও হতে পারে, লসও হতে পারে। সো ইউ আর মেন্টালি প্রিপেয়ার্ড। আর আনসার্টেনিটি হচ্ছে সাডেনলি কোভিড, আপনি প্রোডাক্টের একটা পোর্শনও সেলই করতে পারলেন না, which is absolutely uncertain, যেটা আসলে হবে we can't even predict. Probability of occurrence or outcome is known at all, probability of occurrence or outcome is unknown. যখন আমরা রিস্কের কথা বলি, এটা প্রবাবিলিটিটা আমরা কিছুটা প্রেডিক্ট করতে পারি, যে এটা প্রফিটটা হইলেও হয়তো মাইনর অ্যামাউন্ট হবে বা হয়তো হইলো না, মানে একটা মেন্টাল সেট আপ থাকে। বাট আনসার্টেনিটি যখন হয়, হুইচ ইজ অ্যাবসলিউটলি আননোন, যে এটা প্রফিট হতেও পারে, বুম করে হবে, আদারওয়াইজ প্রোডাক্টটা ফল করে যাবে। Tools. Measurement tools are standard deviation and variance, whereas in uncertainty there is no tool for measurement. আমরা যখন রিস্কের কথা বলি, আমরা প্রিভিয়াস ডাটা দিয়ে আমরা যখন ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন করি, কিছুটা কিন্তু ধারণা করতে পারি। আপনি একটা শেয়ারই পারচেস করবেন, প্রিভিয়াসলি ওই অর্গানাইজেশনের 10 ইয়ার্সের শেয়ার যদি আপনি ক্যালকুলেট করেন, মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে আপনার আসলে প্রফিট হবে না লস হবে। বাট এটা আনসার্টেনিটির ক্ষেত্রে বলা যাবে না। আর ইউ ক্লিয়ার উইথ দিস টু টার্ম? কনসেপ্টটা বুঝছেন? এটার ডিফারেন্সটা পড়তে হবে না, জাস্ট কনসেপ্টটা বুঝলেই হবে, এই জন্য আমি আর পরে যাচ্ছি না। এটা ইম্পর্ট্যান্ট, দিস ওয়ান ইজ ইম্পর্ট্যান্ট ফর ইউর ফাইনাল এক্সাম। সিস্টেমেটিক রিস্ক ভার্সেস আনসিস্টেমেটিক রিস্ক। সিস্টেমেটিক রিস্ক বলতে কে বুঝেন? বুঝি নাই। অ্যানালাইজ করে রিস্ক নেওয়া। আর আনসিস্টেমেটিক রিস্ক বুঝি নাই, আবার বল। জুয়া খেলা কিভাবে? আচ্ছা, আর কিছু অ্যাড করবেন কেউ? মিরাজ? তাহলে ওই প্রোডাক্টের কাস্টমার হচ্ছে ডিমান্ড কোন সময় বেশি থাকে, কোন সময় কম থাকে, এটা একটা সাধারণ বিষয়। রাইট। ওই ক্ষেত্রে আমরা রিস্ক ওইটাকে বলতে পারি, কিন্তু আনসার্টেনিটি ওইটা বলতে পারি দেখা গেছে ওই প্রোডাক্টে কোন দুর্যোগের কারণে ওই প্রোডাক্টের ডিমান্ড অনেক কমে গেছে। ইয়েস,
এক্স্যাক্টলি পয়েন্টটাই আমি এটাই চাচ্ছিলাম যে সাডেন একটা অকারেন্স আনসার্টেনিটি আমরা যেটাকে পড়তেছিলাম এতক্ষণ ওটাই হচ্ছে বেসিক্যালি আনসিস্টেমেটিক রিস্ক যে সাডেন একটা অকারেন্স সেটা ন্যাচারাল ডিজাস্টার হতে পারে অথবা হ্যাঁ হ্যাঁ বলো আমব্রেলা কোম্পানির ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি উদাহরণ দেওয়া হয়। আচ্ছা বলো আমব্রেলা কোম্পানি হচ্ছে তারা তো একটা সিজন হচ্ছে আমব্রেলা সেল করে সিজনে তো আমব্রেলা ম্যানুফ্যাকচার করে তো যদি একটা মৌসুমে বৃষ্টি অনেক কম হয় সেক্ষেত্রে তাদের আমব্রেলা সেলিং ফল করতে পারে রাইট আমব্রেলা আচ্ছা আমি প্রথম থেকে যাই হ্যাঁ তারপর আমি এক্সাম্পলটা টানতেছি সিস্টেমেটিক রিস্কের এক্সাম্পল বলতে পারবা কেউ ফাইন্যান্সিয়াল রিস্ক মানে সেমন ইনভেস্ট করার আগে আমাদের অ্যানালাইজ করে কোম্পানির ব্যাকগ্রাউন্ড ফাইন্যান্সিয়াল কিছুটা বলা যায় আরেকটু বলতে পারবা কেউ আমরা প্রোডাক্ট লঞ্চ করি তার আগে মার্কেটটা অ্যানালাইসিস করে নেওয়া যে আসলে মার্কেটের মধ্যে আমার এই প্রোডাক্টটা ডিমান্ডেবল কিনা টেস্টিং করি তো ওগুলো Yes, systematic risk is attributable to a common factor that factors all assets similarly and cannot be eliminated by diversification. Systematic riskটা হচ্ছে কি যেটা বেসিক্যালি আমি মোটামুটি মার্কেট অ্যানালাইসিস করে নিচ্ছি আমি জানি এই ধরনের কিছু রিস্ক আমার আছে আমি সাপোজ ট্রান্সপোর্ট করে কিছু প্রোডাক্ট ঢাকা থেকে হয়তো চিটাগাং নিয়ে যাব আমি জানি মাঝখানে কিছু চেকপোস্ট আছে আমার কাছে হয়তো পুলিশ কিছু চাঁদা চাইতে পারে বা আমি জানি আমি যখন নিয়ে যাব ওখানে লোকাল কিছু প্রবলেম হতে পারে দ্যাট মিনস কিছু রিস্ক যেটা আমি মোটামুটি প্রেডিক্ট করতে পারি বিকজ অফ দ্য প্রিভিয়াস অ্যানালাইসিস আর আমরা যখন আনসিস্টেমেটিক রিস্ক বলি যেটা আসলে সাডেনলি আমাদের রেইজ হচ্ছে যেটার আসলে আমাদের আগে কোনো প্রিপারেশন নাই সেটা ন্যাচারাল ডিজাস্টার হতে পারে সেটা পলিটিক্যাল ইস্যুস হতে পারে যে কোনো কারণে যখন সাডেনলি কোনো রিস্ক অ্যারাইজ হয় যেমন আমি যদি সিস্টেমেটিক রিস্কের এক্সাম্পল দেই শেয়ার মার্কেট কখনো প্রফিট হচ্ছে কখনো লস হচ্ছে আমার মোটামুটি জানা যে এটাতে আমার প্রফিটও হতে পারে এটাতে আমার লসও হতে পারে আর আমি যখন আনসিস্টেমেটিক রিস্কের এক্সাম্পল দিচ্ছি আমি যদি মিরাজের এক্সাম্পলটাই রিপিট করি ও যেটা বলছিল সেটা হচ্ছে যে আমব্রেলা কোম্পানি কি করে যে একটা সিজনে ওরা কিন্তু সিজন বেসিস ফোকাসড যে একটা সিজনে হচ্ছে ওরা প্রোডাক্টটা কমপ্লিটলি সেল করে যাবে আর পুরো বছর ধরে হচ্ছে প্রোডাক্টটাকে ম্যানুফ্যাকচার করবে সো যখন কোনো সিজনে যদি এমন হয় বৃষ্টিই হলো না তাহলে কি হচ্ছে ওদের প্রোডাক্টের সেলটা কমে যাচ্ছে ইভেন এটা ছাড়া আচ্ছা আরেকটা জিনিস আমার মাথায় আসছে আইসক্রিম কখন সব থেকে কম সেল হয় বলতে পারবেন কোন সিজনে গরমের সময় না আমার তো এটা আইডিয়া নাই উইন্টারে হওয়ার কথা ঠান্ডার সময় অনেকে দেখছি এখনো আইসক্রিম খায় বাইরে দেখছি মানে এই ঠান্ডার সময় বেশি হ্যাঁ ওটা কম ছিল চিন্তা করেন আরেকটু চিন্তা করেন ঠান্ডার সময় হওয়ার কথা আরেকটু চিন্তা করেন সব থেকে ইয়েস রেইনি সিজনে বৃষ্টির সময় কাউকে আইসক্রিম খেতে দেখেন উইন্টারেও তো আইসক্রিম খান একটু আপনারাই তো বলতেছেন এখনো তো অনেকে আইসক্রিম খেতে দেখি বলতেছেন না আমিও খাই হ্যাঁ আমি খাই অনেকে আইসক্রিম হচ্ছে একটা ক্রেভিনেসের ব্যাপার সো এটা আসলে এটাকে বোঝানো যাবে না আমি ওই এক্সপ্লেনেশনে যাচ্ছি না সামারে সব থেকে বেশি সেল হয় তারপরে যেই সিজনে সেল হয় সেটা হচ্ছে উইন্টারেও প্রচুর আইসক্রিম সেল হয় কারণ হচ্ছে উইন্টারেও প্রচুর সুইটসের প্রতি একটা ক্রেভিনেস থাকে মানুষের উইন্টারে সুইটসের প্রতি একটু ক্রেভিনেস থাকে তখন হয়তো ডিরেক্ট একদম ফ্রিজ থেকে বের করে আমি খাচ্ছি না হয়তো 5 মিনিট রেখে দিচ্ছি তারপরে সেটাকে খাচ্ছি সেটা খেতে কিন্তু মজা লাগে সো উইন্টারেও আইসক্রিমের ক্রেভিনেস থাকে বাট রেইনি সিজনে আইসক্রিমের কোনো ক্রেভিনেস থাকে না সো আইসক্রিম প্রোডাকশনগুলো বেসিক্যালি রেইনি সিজনে কোনো সেলই আরহমরি হয় না দেখবেন রেইনি সিজনে কী খেতে ভালো লাগে চা খেতে ভালো লাগে কফি খেতে ভালো লাগে কিন্তু আইসক্রিমের কিন্তু কোনো বা একটু ঝাল খেতে ভালো লাগে আইসক্রিম উইন্টারে কোল্ড কফি ভালো রেইনি সিজনে কোল্ড কফি ভালো লাগে একবার দুবার আপনি খেতেই পারেন সেটা ডিফারেন্ট জিনিস কিন্তু ক্রেভিনেসের যে ব্যাপারটা সেটা হবে না নিজের দেখবেন কোনো ক্রেভিনেস কাজ করবে না এখন দেখেন আপনার মিষ্টি খেতে ইচ্ছা করলে কেউ যদি আইসক্রিম দেয় ঠান্ডা আচ্ছা একটু নর্মাল হোক আমি এটা খাবো বাট রেইনি সিজনে যেটা হয় না এটা না চা আছে তাহলে চাটাই খাই রেইনি সিজনে যেটা হয় কমপ্লিটলি ফোকাস থাকে হচ্ছে চা একটু ঝাল টাইপের খাবার এই ধরনের খাবারে সুইটস আইটেমের প্রতি ফোকাসটা কম থাকে
আইসক্রিম সব থেকে কম সেল হয় হচ্ছে বেসিক্যালি রেইনি সিজনে। আমাদের এটা একটা বোনাস এমসিকিউ ছিল একটা এক্সামে। ম্যাম কি অ্যানসারটা আমি বলে দিছিলাম আমি উইন্টার দিয়ে আসছিলাম, বিকজ আমার ধারণা ছিল, আপনি যখন বলতেছিলেন না যে আমার ধারণা যে মিস এটা উইন্টার, আমারও মনে হয়েছিল এটা মনে হয় উইন্টারই হয়, কিন্তু পরে মার্ক পাবে ও বলছে। বাট পরে দেখলাম যে আসলে যখন এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম তখন ওদের বুঝল যে না, এটা পরে অ্যানালাইসিস আসলে দেন টু বি ভেরি অনেস্ট পরের বছর এটা নোটিস করছি যে আসলে আইসক্রিমের ক্রেভিনেসটা কখন আসে। দ্যাটস ট্রু যে মানে পুরো রেইনি সিজনে 2-3 মাস একটা আইসক্রিমও আমি খাইনি। সো তখন জিনিসটা আসলে মাথায় ক্লিক করছিল। ওকে, দেন when it's arise, মিরাজ রেকর্ডিংটা কি চলতেছে বাবা? চলো। Arise. It arise for economic wide uncertainties, unsystematic risks arise for certain business phenomenon. Systematic risks আমরা কি করতেছি, ইকোনমিক্যাল আপডাউনের সাথে প্রিভিয়াসলি ডাটা অ্যানালাইসিস করে আমরা বুঝতেছি যে এই টাইপের রিস্ক হতে পারে, ইকোনমিক কন্ডিশনের জন্য এটা আপডাউন করবে। বাট when it's time to unsystematic risks, এটা বিজনেসের যে কোনো আনসার্টেন ফেনোমেনা অর ন্যাচারাল ডিজাস্টার অর এই ধরনের ইস্যুর জন্য মোস্টলি হয়ে থাকে। টার্ম ইট ইজ টার্মড অ্যাজ কমন রিস্ক, ইট ইজ টার্মড অ্যাজ ইউনিক রিস্ক। সিস্টেমেটিক রিস্ক যেহেতু আমি জানি হবেই, সো ইট ইজ ভেরি কমন অ্যান্ড উইচ অন দ্য আদার হ্যান্ড ইট ইজ ইউনিক, যেহেতু এটা আমার কমপ্লিটলি সাডেনলি হচ্ছে। রেঞ্জ, it is related to market wide factor, it is related to business specific factor. আমরা যখন সিস্টেমেটিক রিস্কের কথা বলি ইটস অ্যাকচুয়ালি হ্যাম্পার্ড অন মার্কেট, আমরা একটা পুরো মার্কেটকে হ্যাম্পার্ড করতেছে, স্পেসিফিক কোনো প্রোডাক্ট কিন্তু না, একটা পুরো মার্কেটকে হ্যাম্পার্ড করতেছে। ওয়েন অন দ্য আদার হ্যান্ড আনসিস্টেমেটিক রিস্ক একটা স্পেসিফিক জোনকে হ্যাম্পার্ড করতেছে। যেমন আমি যদি কোভিডের কথা বলি, কি হলো, সব ফ্লাইটগুলো ক্যান্সেল হয়ে গেল, একটা জোন পুরো কমপ্লিটলি বন্ধ হয়ে গেল না। আবার কি হচ্ছে, হসপিটালগুলো হচ্ছে খুব বুস্ট আপ করতেছিল, মেডিসিন কোম্পানি, মেডিকেল ইকুইপমেন্ট মানে মেডিকেল রিলেটেড এভরিথিং আর কি। শুধু তাই না, আদা রসুন ব্যবসায়ীদেরও অনেক বেনিফিট হচ্ছিল, আদা রসুন লেবু এই ব্যবসায়ীদেরও অনেক প্রফিট হচ্ছিল। ওকে, ক্লিনার কোম্পানি, ক্লিনার মানে হচ্ছে যা সেল করে ইয়েস, লিকুইডগুলো মানে ওই যে মেডিকেল ইকুইপমেন্ট, তারপর হচ্ছে এটা ছাড়া আর কিছু গ্রসারি আইটেম আর কি। স্যানিটাইজার সবই সেল হয়েছিল ওই সময়, নতুন নতুন অনেক স্যানিটাইজারও আসছিল বাংলাদেশে, অনেক নতুন নতুন আসছিল, তারপরেও খুঁজে পাইতাম না আমরা স্যানিটাইজার। আমি হচ্ছে মানে বলতে পারেন সামনে থেকে দেখছি, মানে আমি হচ্ছে বনানী ফার্মেসি এখানে জব করতাম। আচ্ছা, তো হচ্ছে এই বিশেষ করে বনানীর লোকজন তো এইসব বিষয়ে অনেক বেশি হচ্ছে অ্যাওয়ার। তো ওরা মানে কি সব কিনে নেওয়া যেত, স্টকে রাখাই যেত না, আর কোম্পানির কাছ থেকে আমরা কল দিয়ে হচ্ছে মাল আনতে পারতাম না, সব নিয়ে যেত। মানে মনে হচ্ছে শেষ সবাই, মানে খুব ভয় পেয়েছিল এলাকার মানুষ সব জায়গাতেই, শুধু বনানী না। আমার বাসা তো গুলশান আমেরিকান এম্বাসির ওই পাশে, মানে পুরো 8টা-10টা দোকান খুঁজেও একটা ছোট হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছিল না, জাস্ট ওই যে লিকুইড রাব যেটা আর কি, একটা ছোট রাব খুঁজে পাচ্ছিলাম না, একটা স্যাভলন খুঁজে পাচ্ছিলাম না, মানে পুরা এরিয়া খুঁজে ফেলেও একটা ছোট স্যাভলন খুঁজে পাচ্ছিলাম না। তোমার যেটার জন্য বলছিলাম আর কি, তো আমি হচ্ছে ওখানে আইটি ছিলাম আর কি, তো ওখানে দেখতাম যে হিসাব দেখতাম, তো ওনাদের মানে ওই মাসে মানে ওই সব মাসগুলোতে মানে হিউজ প্রফিট হচ্ছে, মানে একটা মাসে দেখা গেছে 2 কোটি 3 কোটি এরকম, মানে ওনাদের পার ডে সেল ছিল 15 লাখ 10 লাখ, ঠিক আছে। মানে আর ওনারা হচ্ছে তখন প্যান্ডামিকের সময় একটা হচ্ছে প্রোডাক্ট যদি 20 টাকা দিয়ে কিনতো, কোম্পানি তো ফিক্সড রেট, ওনারা দেখা গেছে 100 টাকা 150 টাকা যার কাছে যা পাচ্ছে, মানে যার কাছে যা পাচ্ছে, প্রায় আমার বস মানে হচ্ছে 2 থেকে 4 কোটি টাকা ইনকাম করছে। অ্যান্ড দ্যাটস ট্রু, এটাই অ্যাকচুয়াল সিচুয়েশন। ও হয়তো যেটা দেখছে সেটা আমরা বুঝতেছি না, বাট এটাই অ্যাকচুয়াল সিচুয়েশন ইজ দিস। মানে ওখানে মানে একেবারে সামনে থেকে দেখছি জিনিসটা, মানে এটা তো সবাই করছে এই জিনিসটা, বেসিক্যালি অ্যাডভান্টেজ নেয়, মানে অ্যাডভান্টেজ নিচ্ছিল আর কি জিনিসটার, চাইলে সামান্য প্রফিটেও ছেড়ে দিতে পারতো, দে ক্যান ডু ইট, তারাও এটার আসলে অ্যাডভান্টেজ। মেডিকেল যে কোনো ইকুইপমেন্ট, যে ইকুইপমেন্টের প্রাইস হতো 600-700, সেটা 4000-5000 টাকা করে কেনা লাগতেছিল।
আমার মনে আছে যে ইয়েতে পড়ে যেটা, এটাকে কি বলে, ওই যে হার্টবিট চেক করা যাবে হ্যাঁ এটাকে কি বলে আমি ভুলে গেছি এটার নামটা। সো অক্সিমিটার, অক্সিমিটার, একটা অক্সিমিটার কিনতে গিয়ে এটা একটা অক্সিমিটারের প্রাইস কিন্তু খুব বেশি না, এরকম 700-800 বা 1000, বিলো 1000। আমি সেটাকে পারচেস করছিলাম 5500 করে, অ্যান্ড ইট ওয়াজ নেসেসারি টু মি, যেটা আমার মা শিখছিলেন, সো ইট ওয়াজ নেসেসারি টু মি, সো আই পারচেস দ্যাট product at 5500, so that's the actual situation was there, যেটার প্রাইস হচ্ছে বিলো 1000। ইভেন দারাজ টারাজ সব জায়গায় প্রাইস সেম, 5000, 6000, 7000, 8000 টাকা করে, কি আর করা। Okay, affected. It relates to market risks, interest risks and inflation risks affecting all securities in the market. Systematic risks basically affect করা হচ্ছে market risks কে, interest risks and inflation risks. Do you know the meaning of inflation? বলেন। Low supply, high demand. And unsystematic risk, it's related to business risks and credit risks affecting specific security. Credit risks কোনটা বলতে পারবেন? Credit risk, আমাদেরকে আমি পেমেন্ট করে দিছি, বলেন ক্রেডিট রিস্ক বিনিয়োগ নাকি নাকি আচ্ছা ইজি ওয়েতে বলেন না, এখন টাকার উপর কি চলছে, ইনফ্লেশন চলছে না, এটা কি মুদ্রাস্ফীতি বা ক্রেডিট রিস্ক, আপনার টাকার ভ্যালুটা কমে যাচ্ছে, টাকার ইজি ওয়েতে যদি চিন্তা করেন আপনার টাকার ভ্যালুটা কমে যাচ্ছে। আগে আপনি 1000-এ যে পরিমাণ প্রোডাক্ট পারচেস করতে পারতেন, এখন কি সেটা পারেন? সো কি হচ্ছে, এটা একটা রিস্ক হয়ে দাঁড়াচ্ছে না? আগে আপনি হচ্ছে ডলার পারচেস করতেন হয়তো 80-85 করে, সেই ডলারটি আপনি এখন পারচেস করতেছেন 120-130 করে। সো কি হচ্ছে, আপনার ক্রেডিট রিস্ক হচ্ছে না? সো আপনি যখন ইনভেস্ট করতেছেন কোথাও, ইউ আর নিড মোর মানি, ইভেন আপনার তখনও আনসার্টিনিটি কাজ করতেছে, সেটা আমার যে অবস্থা বাংলাদেশের টাকার, আমার না জানি আরও ফল করে যায়। সো স্টিল ইউ আর, অনেকগুলো ইস্যুজই আছে, শুধু যুদ্ধ বলা যাবে না, অনেকগুলো ইস্যুজ আছে এখানে। আমরা ওইদিকে না যাই, কেন এটা হয়েছে আমরা অত কিছুতে বলতে গেলে আজকে ক্লাস শেষ করতে পারবো না, সো আমরা ওইদিকে না যাই। সো এই যে ক্রেডিট রিস্ক, যে আমার আসলে কতটুকু এই যে লিমিটেশন বা আমার যে ব্যারিয়ারটুকু ক্রিয়েট হয়ে গেল, বা আমি একটা প্রোডাক্টই হয়তো বাইরে থেকে ইম্পোর্ট করবো কোনো একটা বিজনেসের জন্য, সো আমার তাদের সাথে টেন্ডার হয়েছে যে আমাকে ইয়ারলি $5000 করে পারচেস দিতে হবে তাদেরকে, যেহেতু আমি ইম্পোর্ট করেছি প্রোডাক্ট। সো আপনি প্রথম বছর হয়তো যেটাকে 80 টাকা দিয়ে কিনলেন, পরের বছরই সেই সেম প্রোডাক্টটি আপনাকে আনতে হচ্ছে হয়তো 120 করে, দ্যাট মিনস 80 লাখ টাকার প্রোডাক্ট আপনাকে 1,20,00,000 বা 30 লাখ টাকা করে আনতে হচ্ছে। সো এটা কি হচ্ছে, আপনার ক্রেডিট রিস্ক হচ্ছে না? ওকে, ডাইভার্সিফাই, ইট ক্যান নট বি ডাইভার্সিফাই, ইট ক্যান বি ডাইভার্সিফাই। সিস্টেমেটিক রিস্ক ডাইভার্সিফাই হয় না নর্মালি, একটা স্পেসিফিক জোনের মধ্যে থাকে, মার্কেট রিস্ক থাকবে নয় ইনফ্লেশনের মধ্যে থাকবে, বাট ওয়েন ইটস আনসিস্টেমেটিক রিস্ক, এটা যে কোনো ওয়েতে ডাইভার্সিফাই হতে পারে। মেজারমেন্ট, বেটা অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর দ্য মেজার অফ ইট। বেটা অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আমরা সিস্টেমেটিক রিস্কটাকে মেজার করতে পারবো, যে হাউ মাচ ইটস অ্যাকচুয়ালি ইনক্রিজ অর ডিক্রিজ, ওয়্যারএজ ইকুয়েশন ইজ 1 মাইনাস আনসিস্টেমেটিক রিস্ক। আমরা যখন আনসিস্টেমেটিক রিস্ক ক্যালকুলেট করব, দ্যাট মিনস 1 মাইনাস সিস্টেমেটিক রিস্ক। সিস্টেমেটিক রিস্কটা আমি জানি, সেটাকে 1কে একটা ইকুয়েশন স্ট্যান্ডার্ড ধরা হয় 1 থেকে মাইনাস করলে বাকিটাই হচ্ছে আমার আনসিস্টেমেটিক রিস্ক। অ্যাভয়েড, ইটস আনঅ্যাভয়েডেবল রিস্ক, ইট ইজ অ্যাভয়েডেবল রিস্ক। যদিও সিস্টেমেটিক রিস্কটা আমরা জানি, বাট স্টিল ইট ইজ আনঅ্যাভয়েডেবল। রিজন ইজ, আমরা চাইলেই হচ্ছে জিনিসটাকে অ্যাভয়েড করতে পারবো না। কিছু জিনিস আমি জানি যে আমার হবে, আমি হয়তো একটা ট্রান্সপোর্টেশনে যাব, ঢাকা থেকে চিটাগাং আমার প্রোডাক্ট নিয়ে যাব, আমি জানি মাঝ রাস্তায় চাঁদাবাজি হবে, which I can't avoid actually, I have to face it. আর আনসিস্টেমেটিক রিস্কের ক্ষেত্রে অ্যাভয়েড কথাটা কেন বলে, বলতে পারবেন? ইট ইজ অ্যাভয়েডেবল রিস্ক, বলতে পারবে এটাকে কেন আমি অ্যাভয়েডেবল বলতেছি? এটাকে তো আমি অ্যাভয়েডেবল বলতেছি না। হ্যাঁ, ওটাকে আমরা কেন তাহলে অ্যাভয়েডেবল বলতেছি? হ্যাঁ, এই জন্যই তো আমি ওটাকে কেন অ্যাভয়েডেবল বলতেছি, চিন্তা করেন একটু। আমরা যখন সিস্টেমেটিক রিস্কের ইকুয়েশন করব, তখন হচ্ছে আমরা মানে সিস্টেমেটিক ইকুয়েশনের বাইরে কোনো ইনভেস্ট কোনো করব না। না, এত ডিফিকাল্টলি চিন্তা করার দরকার নাই, ইজি চিন্তা করো আর একটু।
একটু চিন্তা করো, এটাকে তো আমি আনঅ্যাভয়েডেবল বলতেছি, কেন আমি ওইটাকে অ্যাভয়েডেবল বলতেছি? ইজি ওয়েতে চিন্তা করো। আচ্ছা সিস্টেমেটিকটা কি আমি জানি হবে, সো এটাকে আমি অ্যাভয়েড করতে পারবো না, ওইটা তো আমি জানি না যে ওটা রেস যে অলওয়েজ হবে এমনটা তো না, সো ইটস অ্যাভয়েডেবল রিস্ক। যে মানে সচেতন থাকলে ইয়েস, আমি যদি অ্যালার্ট থাকি তাহলে আমি চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারি, হয়তো 100% অ্যাভয়েড পসিবল না, বাট আমি এটাকে মানে হাই চান্স আমি এটাকে অ্যাভয়েড করতে পারি। বুঝতে পারছি? এটা আপনাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সিস্টেমেটিক ভার্সেস আনসিস্টেমেটিক রিস্ক, এটা দরকার নেই, বিজনেস অ্যান্ড ফিনান্সিয়াল রিস্কটা আমি পড়াবো, বাট মানে পার্থক্য আসবে। হ্যাঁ ডিফারেন্সটা ইম্পর্ট্যান্ট। আপনাদের আমি হচ্ছে আরেকটু কথা বলবো, বাট হচ্ছে রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। এই পর্যন্ত যা পড়িয়েছি সেটুকু বুঝেছেন? এটুকু বুঝেছেন? এটুকুতে কোনো রিস্ক মানে কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন নাই? আমি তাহলে রেকর্ডিংটা অফ করে দিই।